হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো সপ্তম শ্রেণী গণিত, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে যে আমি নিয়েছি স্কুলটা 6 নম্বর স্কুল নিয়েছি। তোমাদের আগের 1 থেকে 5 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগে তোমরা প্রথমে 1 থেকে 5 নম্বর স্কুল দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা বেশি দেরি করবো না। আজকের যে স্কুলের অঙ্কগুলো আছে 6 নম্বর স্কুল, সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। তবে দেখো, প্রথম যে প্রশ্ন আছে 1-এর 1 নম্বর। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমরা করে দিয়েছি আগের যে স্কুলগুলো দেওয়া হয়েছে। তো আমি তোমাদের বলে দেবো কত নম্বর স্কুল হয়েছে। এটা হচ্ছে প্রথম স্কুলে, তোমরা দেখে নেবা স্কুল 1। এই যে এস থেকে স্কুল 1 1 নম্বর স্কুলে আছে। দেখবা সেখানে 1-এর যে 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 1-এর 1 নম্বর। তো এই অঙ্কটা করে দিয়েছি, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। চলে যাবো আমরা 1-এর 2 নম্বর প্রশ্নে। দেখো, আমাদের যেখানে প্রশ্নটা আছে বলছে প্রদত্ত কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে এই যে সংখ্যাটা আছে, মানে একে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এই যে ভাগফলটি একটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে কত দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো আমাদের যে বলেছে ভাগ করতে বলেছে, তো লক্ষ্য করো এখানে মানে পূর্ণবর্গ, এখন কিন্তু ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়, তাহলে কোনো কিছু দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে। আচ্ছা, 625 দেখো, 625 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাই না? এর বর্গমূল 25 পেয়ে যাবে। কিন্তু 450 পূর্ণবর্গ হবে না। এটা বুঝবা কী করে? তোমাদের লসাগু করতে হবে সংখ্যাগুলো। যদি আমরা এই যে 450-এ লসাগু করি, এখন লসাগুটা 5 দিয়ে করো, 5 9 45, এই যে 0, আবার 5 দিয়ে করে নাও। আচ্ছা, তাহলে এবার 5 দিয়ে করলে পরে 5 1 5, এই দেখো 5 1 5, এখানে 4 বাঁচলো 40, 5 8 40। এবার 3 দিয়ে করো, 3 6 18, আর 3 দিয়ে করবো, 3 দিয়েছ। দেখো এখানে লক্ষ্য করো আমাদের দুটো 5 এসেছে, দুটো 3 এসেছে, আর 2 এসেছে একটা। বা 2 যদি দুটো থাকতো তাহলে আমাদের পূর্ণবর্গ হতো। এখানে এই যে 450 সংখ্যাটা পূর্ণবর্গ নয়। যেরকম দেখো 625, তোমরা কী করে বুঝবা পূর্ণবর্গ? তাহলে 625-কে যদি লসাগু করো, তাই না, তাহলে তোমরা বুঝে নিবা, দেখবা জোড়া জোড়া সংখ্যা পাবা। এখানে দেখো 5 দিয়ে করো, 5 1 5, 12 মানে 5 দিয়ে 10, 5 5 25, তারপর 5 দিয়ে 10, আবার 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25। দেখো এখানে 5 কটা পেয়েছে, যে জোড়া জোড়া 5 আছে, তাহলে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা। আর এমনিতে তোমাদের দেখো যখন ভাগ বলবে, তো ভাগ বলতে আমাদের উপরের সংখ্যাটাকে লসাগু করতে হবে, এটা মনে রাখবা। অনেক সময় গুণ করতে বলে, তো গুণ করলে নিচের সংখ্যাটাকে লসাগু করতে হবে। মানে গুণ বললে এই সংখ্যাটা পূর্ণবর্গ থাকবে না, তখন ভাগ বলেছে তো উপরের সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। তো উপরের সংখ্যাটা পূর্ণবর্গ নেই বলে কত দিয়ে গুণ করব, সেটা তোমরা লসাগু করবা। লসাগু করার পরে দেখবা যে জোড়া জোড়াগুলোতে মিলছে, যে জোড়া হবে না, যেরকম 2টা আমাদের বিজোড়, শুধু 2 আছে, তাহলে এই 2টাকে কাটাতে হবে। আমরা 2 দিয়ে যদি ভাগ করি তখনই বলতে পারবো যে এই যে ভগ্নাংশটি পূর্ণবর্গ। আমাদের যেখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে 450/625, 450 আমরা কত পেলাম? 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 2, আর এখানে 625 পূর্ণবর্গ সংখ্যা। দেখো এখানে ভাগ বলতে এই যে দেখো মানে 1/, এই যে নিচে 2, তাই তো 1/2। এবার 2 2 কেটে যাবে, দেখো 2 2 কেটে গেলে পরে আমাদের পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো না। এই 2 যদি এই 2 কেটে যায়, তাই তো, তাহলে দেখো এই 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, নিচে ভাগ। তা আমরা জেনে নিলাম যে এই সংখ্যাটাকে এই যে ভগ্নাংশের সংখ্যাটা আছে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। সি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। চলে যাবো 3 নম্বর প্রশ্নে। দেখো এখানে 3 নম্বর প্রশ্নটা বলেছে প্রদত্ত কোনটি 2 চল বিশিষ্ট ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা। 2 চল বিশিষ্ট বলতে 2টি চল থাকবে। দেখো প্রথমে দেখো তো এখানে x y z, এখানে 3টি চল আছে, এটা হবে না। বি নম্বর অপশানে x y z আছে, এখানেও 3টি চল, এটাও হবে না। 2টি চল দরকার। সি নম্বর অপশানে দেখো x x y, আচ্ছা এখানে 2টি চল আছে, মানে x y দেখতে পাচ্ছ, তা 2টি চল হবে এবং ত্রিপদী বলতে 3টা পদ। দেখো একটা পদ, 2টা পদ, 3টে পদ। দেখো
তিনটি পদ আছে ত্রিপদী আছে এবং দুই চল বিশিষ্ট আছে, তাহলে অ্যান্সারটা আমাদের এটা হবে। তো ডি নম্বরটা হবে না, ডি নম্বরটা কারণ এক্স ওয়াই জেড তিনটি চল আছে, এখানে দুইটি চল নয়, তাহলে সি নাম্বার অ্যান্সার আমাদের। 4 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এখানে প্রশ্নটা আছে, এই যে আমাদের একটা সংখ্যামালাটা দেওয়া আছে, এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্ণবর্গ যখন বলেছি তাহলে আমাদের যে পূর্ণবর্গর সূত্র সেই সূত্রগুলো কিন্তু জানতে হবে। পূর্ণবর্গের সূত্র দেখো, আমাদের পূর্ণবর্গের সূত্র কি জানি আমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ। এই সূত্রটা ভাঙালে তোমরা পেয়ে যাবা এ স্কোয়ার মাইনাস প্লাস দিয়ে করি আগে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে দেখো, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এও একটা পূর্ণবর্গ সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটো সূত্র মনে রাখবা, ঠিক আছে। এবার দেখো তো এই যে রাশিটা আমাদের আছে, রাশিটা কত আছে, এই যে 16 পি স্কোয়ার প্লাস 1/16 পি স্কোয়ার, এই রাশিটি পূর্ণবর্গ হবে। এই থেকে কত বিয়োগ করতে হবে আমাদের, সেটাই আমাদের বলেছে যে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, এখানে দেখো আমরা এটাকে যদি করি, দেখো এটা আমরা 4p দিয়ে আমরা করলাম, এ স্কোয়ার বানালাম, আর এটাকে এই যে 1/4p দিয়ে এটা বি স্কোয়ার বানাতে পারবো। এবার দেখো তো এখানে আমরা মাইনাস এখানে দিয়ে দিব যে এই যে 2ab করে দেবো, 2ab, এই যে দেখো এটা আমরা করলাম, মানে এর সঙ্গে এটা আমরা এক্সট্রা নিলাম। এই যে এটা যদি করি, এটা আমাদের পূর্ণবর্গ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দেখো এটা আমাদের মিলছে, তাই তো। তাহলে আমরা দেখো তো আমরা কত বিয়োগ করেছি, এই যে এটা তো কেটে যাবে, মানে এই পার্টটা নিয়েছি তো, এই যে আমাদের এই পার্টটা তো কেটে যাবে এর সঙ্গে, তাহলে আমাদের -2 বিয়োগ করা হয়েছে না, এই যে -2, ঠিক আছে। তাহলে এর সঙ্গে কোন সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো -2 হচ্ছে পূর্ণবর্গ। এবার যদি আমরা এটা নিই প্লাস, এই যে দেখো, এই যে আমাদের দেখো এটা আমরা প্লাস 2ab, এটা এ আর এটা বি, দেখো এটাও আমরা করতে পারবো। তাহলে এটা তো কেটে যাচ্ছে, দেখো এখানে 2 দাঁড়াচ্ছে, এই যে তাহলে -2, এখানে দেখো -2 আমাদের এখানে নিতে হচ্ছে আর +2 নিতে হচ্ছে, -2 +2 নিলে পরে আমরা কি পাবো, এই রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না। আচ্ছা, এখানে দেখো এখানে এই যে বিয়োগের কথা বলেছে, বিয়োগফল, তো আমাদের এখানে বিয়োগফল বোঝাতে গেলে আমাদের এটা বিয়োগ বোঝাচ্ছে, কিন্তু এখানে যদি আমাদের বলতো যে এর সঙ্গে কত যোগ করলে, দেখো -2 একবার নিতে হচ্ছে, +2 নিতে হচ্ছে, আচ্ছা বিয়োগ কথাটা বলেছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে -2 নিউ পূর্ণবর্গ আসছে আর +2 নিউ পূর্ণবর্গ আসছে, মানে +-2 আমাদের নিতে হচ্ছে এখানে, তাই না। তো +-2 দেখো সি নাম্বার অপশানে, তো এখানে বিয়োগ কথাটা বলেছে বলে আমরা মনে হচ্ছে যে এটা -2 হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস নিয়ে বলেছে, তা প্লাস নিয়ে বলেছে, তা আমাদের সি নাম্বার অপশানটাই হবে, কারণ আমরা -2 নিয়েও আমরা পূর্ণবর্গ দেখাতে পারবো, আর +2 যদি আমরা নিই এখানে তাহলে পূর্ণবর্গ দেখাতে পারবো। তো যাই হোক, আমরা অপশান সি নাম্বার নিয়ে নেব। ওকে, এখানে প্রশ্নে কিছু বলাটা হতে পারে একটু ভুল করেছি, কারণ এখানে যদি যোগ কথাটা বলতো তাহলে স্যাটিসফাই, কারণ -2 যোগ করব আর +2 যোগ করব, এই দুটো যোগ করার জন্য আমরা পূর্ণবর্গ পাবো। তো এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নটা। চলো আমরা চলে যাব পরের প্রশ্নগুলো। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে এখানে, এই যে প্রদত্ত কোন জ্যামিতিক চিত্রের রৈখিক প্রতিসম রেখা নেই কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। আচ্ছা, তা দেখো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা অঙ্কের কথা বলবো, যে আমি তোমাদের দেখাচ্ছি একটা অঙ্ক। দেখো আমরা 5 নাম্বার স্কুলের কথা বলবো, যে 5 নাম্বার স্কুলের একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে 5 নাম্বার স্কুলটা আমরা দিয়েছিলাম তোমাদের আগের ক্লাসটা, এখানে যে আমাদের যেটা দেখিয়েছিলাম যে অঙ্কটা, দেখো তো এই যে আমাদের 1-এর 3 নম্বর প্রশ্নটা, দেখো এই অঙ্কটা নিয়ে আমি আবার আলোচনা করব। আমাদের দেখো এখানে যে বলেছিল এদের মধ্যে কোনটির প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3, প্রতিসাম্য অক্ষ মানে প্রতিসাম্য রেখা, যেটা আমরা অ্যান্সারটা পেয়েছিলাম সি নাম্বার অপশানের সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজে প্রতিসাম্য রেখা, তাই না, 3টি পাওয়া যায়, প্রতিসাম্য অক্ষ 3টি পাওয়া যায়, এটা আমি দেখিয়েছিলাম। আর এখানে দেখো যে রম্বসের কথা আমি বলবো, এই রম্বস নিয়ে আমাদের একটা আলোচনা আছে। দেখো রম্বসের প্রতিসম রেখাটা আমি এখানে তোমাদের বলি আবার, হ্যাঁ।
রম্বসের প্রতিসম রেখা এখানে কিন্তু দুটি হবে। এই যে রম্বস বলতে দেখো তো, রম্বস চারটি বাহু সমান থাকে। এই যে আমাদের রম্বস, চারটি বাহু সমান হবে। দেখো রম্বসের এই কর্ণ বরাবর পাওয়া যায় প্রতিসম রেখা। এই কর্ণ বরাবর একটা প্রতিসম রেখা পেয়ে যাবা। এভাবে যদি রম্বসটা এভাবে কাটা হয় বা এভাবে যদি ভাঁজ করা হয়, তাহলে এটা এর সঙ্গে মিলে যাবে, এটা এর সঙ্গে মিলে যাবে। এবার এই কর্ণ বরাবর একটা প্রতিসম রেখা বা অক্ষ পাবা। এই যে দেখো, এদিকে যে ভাঁজ করো, এটা দুদিকে মিলে যাবে। এই দুটো অংশ একদম হুবহু একই রকম দেখাবে। তো রম্বসের প্রতিসম রেখা দুটি পাওয়া যায়, তিনটি পাওয়া যাবে না। বর্গক্ষেত্রে তো চারটি প্রতিসম রেখা পাওয়া যায়, এটা বলেছিলাম তোমাদের। আয়তক্ষেত্রের প্রতিসম রেখা আমরা দেখেছিলাম যে এখানে দুটি পাওয়া যাচ্ছিল। বর্গক্ষেত্রে চারটি প্রতিসম রেখা, আয়তক্ষেত্রে দুটি, রম্বসেরও দুটি প্রতিসম রেখা পাওয়া যাচ্ছে, দেখালাম। হ্যাঁ, এই রম্বসের জন্যই এটা আলোচনা তোমাদের। আর সমবাহু ত্রিভুজের তিনটি প্রতিসম রেখা পাওয়া যায়, এটা আমি তোমাদের সেই আগের ক্লাসে যে তোমাদের দিয়েছিলাম আলোচনা করেছি। ক্যান্সারটা আমাদের সমবাহু ত্রিভুজ, এটা আমাদের বলার ছিল, আমি বলে দিলাম তোমাদের। আচ্ছা, তো চলো এখানে এবার 5 নম্বর প্রশ্নটা দেখো তো। এই যে 5-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, যে প্রদত্ত কোন জ্যামিতিক চিত্রে রৈখিক প্রতিসম রেখা নেই কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। তো রৈখিক প্রতিসম পাওয়া যাবে না কোন চিত্রের? একমাত্র আছে সামুদ্রিকের রৈখিক প্রতিসাম্য পাওয়া যায় না, কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। কিভাবে সেটা দেখো তো। আমি একটা সামুদ্রিকের ছবি আঁকছি। এই যে আমাদের সামুদ্রিকের রৈখিক প্রতিসাম্য পাবা না। তুমি যেভাবে কাটো ছবিটাকে, যেভাবে তুমি রেখা তৈরি করো, এ বরাবর করলেও তুমি একটা পাবা না। দেখো এই এই দুটো ভাগ একই রকম দেখাবে না, ভাঁজ করলে মিলে যাবে না। আর তুমি যদি এভাবেও তুমি যদি কাটার চেষ্টা করো, এভাবেও কিন্তু প্রতিসম রেখা পাবা না। কর্ণ বরাবর যদি তৈরি করো, কর্ণ বরাবরও তুমি প্রতিসম রেখা পাবা না, এই কর্ণ বরাবরও পাবা না। কিন্তু এখানে ঘূর্ণন প্রতিসাম্য পাবা। ঘূর্ণন প্রতিসাম্য বলতে দেখো তো, আমি আর একটা সামুদ্রিক এঁকে তোমাদের দেখাচ্ছি ঘূর্ণন প্রতিসাম্য জিনিসটা কি। এই যে দেখো, এই যে আমাদের সামুদ্রিকটা তৈরি হয়েছে না, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কি জিনিসটা। তো দেখো ঘূর্ণন প্রতিসাম্য আছে এখানে, মানে সামুদ্রিকটাকে এই যে এখান থেকে এই পার্টটা যদি এই পার্টে নিয়ে চলে এসো, মানে এখান থেকে ঘুরিয়ে এই জায়গায় নিয়ে এসো। এই দেখো এইভাবে ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসবা, এই পার্টটা এখানে নিয়ে আসো, একই রকম দেখাবে সামুদ্রিকটা। আবার এই পার্টটা ঘুরে এখানে আসবে, তাই না? এখান থেকে এইভাবে ঘোরা মানে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি কোণে যদি ঘুরিয়ে দাও, তাহলে এই পার্টটা এখানে চলে আসবে না, তখন সামুদ্রিকটা দেখবা চেঞ্জ হবে না, হুবহু একই রকম দেখাবে। আবার এই পার্টটা ঘুরে 180 ডিগ্রি কোণে এভাবে আবার নিজের জায়গায় ফিরে আসবে, এই পার্টটা তখন একই রকম দেখাবে। তাহলে দেখো এখানে ঘূর্ণন প্রতিসাম্য পাওয়া যাচ্ছে, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 আর ঘূর্ণন প্রতিসাম্য কোণটা 180 ডিগ্রি, মানে এখান থেকে এভাবে ঘুরিয়ে একই রকম দেখাবে, আবার এখান থেকে এখানে আনা যাবে। তো সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসাম্য আছে, কিন্তু রৈখিক প্রতিসাম্য রেখা পাওয়া যাবে না, একমাত্র সামুদ্রিকের। ঠিক আছে, এটা মনে রাখবা। আয়তক্ষেত্রে তো রৈখিক প্রতিসাম্য পাওয়া যায়, বর্গক্ষেত্রে রৈখিক প্রতিসাম্য পাওয়া যায়, সমদ্বিবাহু ট্রাপিজাম থাকলে পরে রৈখিক প্রতিসাম্য পাওয়া যায়। ওকে, 6 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। তো দেখো 6 নম্বর প্রশ্নটা বলেছে, ত্রিভুজ PQS এর PR লম্ব QS এবং PQ = PS হলে সর্বসমতার কোন শর্তানুসারে এই যে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ সর্বসম হবে। আচ্ছা, আমরা ছবিটা তৈরি করে দেখো। আমাদের এখানে ত্রিভুজের কথা বলেছে PQRS। আমাদের এই যে PQS, এই দেখো PQS কিন্তু আমাদের ত্রিভুজ, আর PR লম্ব QS, এই যে PR এভাবে লম্ব, PR লম্ব QS এটা বলে দিয়েছে। আর PQPS সমান, এই দুটো বাহু সমান আছে। তা দেখো তো এটা আমাদের কোন শর্ত অনুসারে সর্বসম বলবো। দুটো ত্রিভুজই আছে আমাদের, দেখো এই ত্রিভুজটা, এই যে বলেছে PQR ত্রিভুজ PQR, মানে এই ত্রিভুজের কথাটা বলা হচ্ছে। ও ত্রিভুজ PSR, মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে আমাদের কোন শর্ত অনুসারে। দেখো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে 3টি শর্ত সমান দেখালে পরই আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তো এখানে দেখো তো আমরা এই বাহু তো সমান বলেছে প্রশ্ন অনুসারে, এই যে PQ = PS, এই যে একটা শর্ত পেয়ে গেলাম। এবার দেখো তো
এই যে দেখো এখানে আমাদের এখানে এই যে এটা যে আমাদের এখানে লম্ব বলেছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ তো সমান হবে। 2 নম্বর শর্ত আমরা পেয়ে যাব। 2 নম্বর শর্ত এই কোণটা হবে কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ তার সঙ্গে সমান হবে এই কোণটা, এই যে কোণটা, এই কোণটার নাম বলবো পি আর এস। এই যে পি আর এস, দেখো এই দুটো কোণ সমান। আর 3 নম্বর শর্ত আর একটা, 3টা শর্ত দেখাতে হবে। দেখো তো এই যে পি আর বাহুটা, পি আর সমান সমান পি আর, পি আর বাহুটা দুটো ত্রিভুজেরই একটি বাহু, সাধারণ বাহু এটা, তাহলে পি আর সাধারণ বাহু হওয়ার জন্য এটা আমাদের একটা শর্ত। তাহলে দেখো তো বাহু, এই যে বাহু নিয়ে কোণ আর বাহু, তাহলে আমাদের এখানে দেখো বাহু কোণ বাহু আমাদের বি নাম্বার অপশানটা স্যাটিসফাই করছে, তাই না? তাহলে এই যে এই শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কী হবে, আমাদের সর্বসম হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে যাবো 2 এর প্রশ্নগুলো। দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের কী বলেছে দেখো তো, একটা দশমিক সংখ্যা দেওয়া আছে 48.09। এই যে এই সংখ্যা থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে, মানে এটা হবে বিয়োগফলের বর্গমূল বলেছে। মানে প্রশ্নটা যদি আমরা বুঝতে চাই, দেখো এভাবে বুঝো প্রশ্নটা। আমি একটা উদাহরণ নিয়ে নিই তোমাদের, হ্যাঁ, উদাহরণ নিয়ে আমাদের ভালো করে বোঝানো যায় প্রশ্ন। এটা দেখো তো, তোমাদের আমি বলবো যে 17 ধরো একটা সংখ্যা আছে। এই যে আমাদের 17 আছে, 17 সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করব, এমন একটা সংখ্যা বিয়োগ করব যেটা হবে আমাদের সেই সংখ্যাটার বর্গমূল, ঠিক আছে? মানে আমি যদি এখানে 1 বিয়োগ করি, আমি বলে দিচ্ছি এখানে 1 বিয়োগ করলে এটা 16 হবে, সেই 16-এর বর্গমূল কত, 4, এই 4 হবে, ঠিক আছে? এরকম বলা হয়েছে কথাটা, যে এই 17 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 4 হবে, বিয়োগফলের বর্গমূল 4 হবে। তাহলে অ্যান্সারটা কী করে পাবো, 4-এর বর্গ করতে হবে 16, এই যে 4-এর বর্গ 16, আর 17 থেকে 16 আমরা বিয়োগ করে নেব। 17 থেকে 16 বিয়োগ করে কত, 1 পাবো। তাহলে এই যে বলেছিল কোন সংখ্যা বিয়োগ করতে হবে, যেটা প্রশ্ন, সেই সংখ্যাটা আমাদের 1, এভাবে পাবো না। তাহলে আমাদের দেখো যে এই যে যেটা বর্গমূল বলেছে তার আগে বর্গ করতে হবে, যার বর্গমূল বলেছে তাকে বর্গ করব, আর বর্গ করার পর দেখো এই যে 17 থেকে বিয়োগ দিয়েছি না, তাহলে আমাদের এই সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে, তখনই অ্যান্সারটা আমাদের চলে আসবে। তো এখানে আমরা তাই করব কাজটা। তা আমরা করব কি, আমরা প্রথমে এই যে আছে 5.7 এর বর্গ করব। তো এর বর্গ আমরা কি জানি, দেখো 5.7 তার স্কোয়ার, একে তো বর্গ বলা হয়। স্কোয়ার বলতে একে 2 বার গুণ করতে পারবা, এই যে দেখো এত ইন্টু এত, একে 2 বার গুণ করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা গুণটা করি, দেখো এর গুণফলটা আমরা পেয়ে যাব। তোমরা এইভাবে দশমিক গুণ, তারপর এখানে এইভাবে করো 5.7 আর 5.7 গুণ করো, 7 7 49 9, 7 5 35, 35 আর 4, 35 4 কত হবে আমাদের, 35 4 হয় 39, 39-এর আমরা 9 পেয়ে গেলাম, আর এখানে আমরা 39 বসে যাবে, ঠিক আছে? 7 7 7 49-এর 9, হাতে থাকলো আমাদের 4, 7 5 35, 35 আর 4 39। ওকে, এবার আমরা পাই দিয়ে গুণ করবো, 5 7 35-এর 5, 5 5 25, 25 আর 3, 25 3 কত হবে আমাদের 28 হয়ে যাবে, আমাদের 28। এবার আমরা যোগ করে নেব, এখানে 9, আর এদিকে দেখো তো 9 আর 5 আমাদের হয়ে যাবে 14 4, আর 8 আর 3 হয়ে 11, এদিকে আমাদের 12, আর এটা 2 আর 1 3, দেখো আমাদের সংখ্যাটা পেলাম। তো এখানে দুটোর পর এই যে দশমিক, এখানে একটার পর দুটোর পর দশমিক বসাতে হবে তোমাদের, তো এইখানে দশমিকটা বসাতে পারবো, এই যে একটার পর। তাহলে এদের গুণফলটা আমরা পেয়ে গেলাম 32.49। ওকে, এবার আমরা কি, এই যে বর্গটা করার পর আমরা শর্ত থেকে বিয়োগ দিয়েছিলাম, তাহলে আমরা যে বর্গটা পেলাম, বর্গটা করে আমাদের যে এই যে সংখ্যাটা আছে এর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে পরে, তাহলে আমাদের এটা বিয়োগ করতে হবে এই থেকে, তারপরে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখন আমরা এই যে 48.09 আছে না, এটা আমরা বিয়োগ দিব 32.49। চলো বিয়োগ করি, 9 9 0, 4 কত হলো 10, এটা 6 দিলে দশমিক বসিয়ে দেবো। আচ্ছা, এটা আমাদের 7 হয়ে গেছে, 2 কত হলো 7, এটা হবে 5 দিলে। আচ্ছা, ধার তো শোধ হয়ে গেছে, 3 কত হলো 4, এটা 1 দিলে। দেখো আমাদের কিন্তু চলে এসেছে অ্যান্সারটা, এই যে 15.60 ঠিক আছে? এই যে বলেছে এই যে এত থেকে কোন দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটা বিয়োগ করতে হবে।
অ্যান্সারে কিন্তু আমাদের এটা যে কোন জায়গায় বলেছে না কোন দশমিক সংখ্যা, সেটা হবে 15.60। 15.60 এই দশমিক সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফলের বর্গমূল করলে পরে এটা পাবো, একদম পাওয়া যাবে, যেটা আমরা করেছি। ওকে, এটা আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। এবার 2 নম্বর দেখো, বলছে 17 মিটার লম্বা ফিতেকে 14টি সমান টুকরো করা হলে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত মিটার হবে? তো 17 মিটার যে লম্বা ফিতে আছে তাকে 14 টুকরো করা হলে তাহলে প্রতি টুকরোর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, তাহলে 17 মিটারকে 14 দিয়ে ভাগ করলেই হবে, তাই না? যেরকম দেখো, ধরো তোমার একটা ধরো 6 মিটার একটা ফিতে আছে, তা 6 মিটার ফিতেকে তুমি যে 2 টুকরো করো তাহলে কত করে পাবা? 3 মিটার করে পাবা না? তাহলে 6কে 2 দিয়ে ভাগ করে তো 3 পাওয়া যাচ্ছে। তুমি যদি 3 টুকরো করো, তাই না? তা 3 টুকরো করলে পরে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো 6কে, তাহলে কত করে হবে? 2 মিটার করে হবে। 6 মিটার ফিতেকে তুমি 3 টুকরো করবা, তা 3 দিয়ে ভাগ করতে হবে 6কে, তারপর তুমি পেয়ে যাবা কত করে? 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে 6 মানে 2 মিটার করে পাবা। তাহলে ভাগ করতে হবে, এখানে 14 টুকরো করলে পরে 14 দিয়ে ভাগ করতে হবে 17কে, তখনই আমরা সেই টুকরোগুলোর প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা। তো চলো আমরা ভাগটা এখানে দেখাচ্ছি। তাহলে এখানে যে অ্যান্সারটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই যে আমাদের এই যে 17কে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? 14 দিয়ে, 14 টুকরো করতে হবে। তো আমরা এখানে ভাগটা করে দেখাবো। আমরা প্রথমে একবার নিব, এটা আমাদের 3 নেমে যাবে, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 14 দিয়ে 28 নাও। এবার এটা আমাদের 2 আসবে, আবার দশমিক চিহ্ন 0, আবার 14কে 14, এখানে আমাদের দেখো 6 চলে আসবে, দশমিক নিয়ে 0। আচ্ছা, আমরা পেয়ে যাবো 14 4 56। বিয়োগ করো, এটা আমাদের 4 নামবে। আচ্ছা, লক্ষ্য করে এখানে আমাদের যেটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে। 3 দশমিক স্থান যদি বলে তার দশমিকের পর 4টা সংখ্যা নিবা, দশমিকের পর 4টা সংখ্যা নিলে পরে তোমরা বুঝতে পারবা যে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের কি হবে। তা দেখো, আবার আমরা 0 নিয়ে নেবো, আর একটা সংখ্যা নিয়ে নিই। এবার আমাদের দেখো তো 14 3 42, 14 দিয়ে 28, এবার 2 বার নিলাম, 14 দিয়ে 28। এই যে দেখো দশমিক পর 4টা সংখ্যা পেয়ে গেছি, এবার থেমে যাও। ঠিক আছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে যদি জানতে চাই তা দশমিকের পর তোমরা 4টা সংখ্যা নিবা। তা দেখো আমাদের যে অ্যান্সারটা হবে, এখানে আমরা যতই যদি লিখি, তা বলেছিল প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে, তা আমরা লিখব প্রতি টুকরোর, আচ্ছা টুকরোর দৈর্ঘ্য সমান সমান, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত মানে 1.21, দুটো সংখ্যা তো নিয়ে নাও। এবার এই যে 3 নম্বর যে সংখ্যাটা, 3 নম্বর সংখ্যাটা যখন আমরা নিব তখন একে দেখবো আমরা যে এ কত আছে, এ 5, দেখো 5-এর চেয়ে ছোটো আছে, 5-এর চেয়ে ছোটো হলে পরে 4টা 4 বসে যাবে। যদি এটা 5 কিংবা 5-এর চেয়ে বড় হতো তাহলে এই 4-এর সঙ্গে 1 যোগ হয়ে এখানে বসতো, আর এই 4টা 5 হয়ে যেত। এখন 2 আছে বলে 5-এর চেয়ে ছোটো, আর 5-এর চেয়ে ছোটো পেলেই তুমি এই সংখ্যাটা বসিয়ে দিবা। দেখো এটাই আমাদের আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান, তাহলে এত মিটার, এই যে আমাদের অ্যান্সারটা। ওকে, চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটা আমাদের একটা দেখো ত্রিভুজ ছবি দিয়েছে, এই ত্রিভুজের এই যে মানটা দেওয়া আছে, এটা ধরো আয়তক্ষেত্রের মান দেওয়া আছে, এটা ধরো রম্বস ধরে নাও, এই যে রম্বসের মানটা দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্র মাইনাস রম্বস মাইনাস ত্রিভুজ বলেছে কত হবে। তাহলে আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দিলে তো আমরা সরল করে অ্যান্সার পেয়ে যাব। দেখো আমাদের যেটা করতে হবে, আমরা কী করব, আমাদের এই জায়গার লক্ষ্য করো, আমাদের এটা টুকি, আমাদের এই যে প্রথমে আছে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র আছে মাইনাস, তারপর আছে আমাদের রম্বস, এই যে আমাদের রম্বস আছে, এই যে আমাদের রম্বসটা আছে মাইনাস, তারপরে আছে আমাদের ত্রিভুজ, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের মান যেটা আছে, আয়তক্ষেত্রের জায়গায় আয়তক্ষেত্রের মানটা বসাও। দেখো মানটা বসাচ্ছি আমি, s² মাইনাস 5/8x প্লাস 5/8, এই যে আয়তক্ষেত্রের মান বসালাম মাইনাস, এবার যে রম্বসটা আছে না, এই রম্বসের মানটা কিন্তু এবার বসাবো আমরা। তো রম্বসের মানটা দেখো তো কত আছে, s² প্লাস 7/8x মাইনাস 12, এবার রম্বসের মানটা বসিয়ে দিলাম মাইনাস, এই যে মাইনাস আছে। এবার ত্রিভুজ,
এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের মানে যে প্রথমটা, তা ত্রিভুজটা আছে 3/8 x - 4 s² + 6। দেখো যার মান বের করতে বলেছিল তার প্রত্যেকের জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। এবার এটা সরল করি, আমাদের কী হবে, অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা সরলটা করি। এখন বন্ধনীগুলো আমরা তুলে দিই, s² - 5। আচ্ছা, এটাকে আমরা 5x/8 লিখতে পারবো। 5/8 মাইনাস s²। দেখো মাইনাস বন্ধনী যখন তুলে দিবা তার মাইনাস ভিতরে গুণ হয়ে যাবে, তা মাইনাস প্লাসে মাইনাস। আর এটা 7x করে নিই আমরা, 7x/8। আবার মাইনাস মাইনাস দেখো এটা প্লাস হয়ে যাবে এই চিহ্নটা, আর এটা 12। এখানেও মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে যাবে মাইনাস, এটা 3x/8 আর মাইনাস মাইনাসে প্লাস 4s² আর মাইনাস প্লাসে -6। দেখো এইভাবে পেলাম। চলো আমরা সরলটা করি। তারপর রাশি রাশি যোগ বিয়োগ, দেখো এটা প্লাস s² আর মাইনাস s², এটার সঙ্গে এটা তুমি কেটে দিতে পারবা। তো রয়ে গেল আমাদের এই যে 4s² সমান 4s²। তারপরে দেখো এখানে এবার আমরা এক্সগুলো দেখব। এই যে এটা আছে এক্স, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আর এই জায়গায় আছে, 3 জায়গায় আছে। দেখো আমাদের দেখো নিচে 8 8 8 আছে, আর সবগুলো কিন্তু বিয়োগ আছে, এটাও বিয়োগ বিয়োগ বিয়োগ। তাহলে চিহ্ন আমরা বিয়োগ বসাবো, কাজটা যোগ করব। লব দেখো এই যে হরটার সমান আছে না, তো লবগুলো যোগ করে নাও, মানে 5 7 5 7 12, 12 আর 3 15। তো এটা পেয়ে যাবো 15। ঠিক আছে, এই যে এক্স আছে তাহলে এক্স দিয়ে দেবো, 15x/8। দেখো এটা আমরা একবারে যোগ করতে পারলাম। আচ্ছা, তো এক্সেরগুলো কাজ হয়ে গেছে আমাদের। তারপরে আমাদের দেখো, তারপরে আমাদের কে আছে, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যা, এটা সংখ্যা আর এটা সংখ্যা, এদেরকে আমি এক জায়গায় রাখি। 5/8 + 12 আর -6, এদের আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ আমরা করে নেব। 4s² - 15x/8। এখন যে সংখ্যাগুলো আছে এদের তো যোগ বিয়োগ হবে, চলো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ চালাই। 8 লসাগু, 8 মিলে গেল 5। আচ্ছা 12 8 আমাদের কত হয়, 96, 12 8 মাইনাস, আর 8 6 48। এই যে দেখো 4s² - 15x/8, এটাই রয়ে গেল। আর এখানে আমাদের যোগ বিয়োগ করে নিই। আচ্ছা আগে যোগটা করে নিই আমি। দেখো এখানে এই যে 96 আর 5, তাহলে কত হবে আমাদের, 101 হবে, -48/8। আর একটা লাইন করি, 4s² - 15x/8। আর এখানে দেখো এটা আমাদের প্লাস হবে, 101 বড়। এবার বিয়োগটা করব, 101 আর 48 বিয়োগ করবা, এটা বিয়োগ করে 53 পেয়ে যাবা তোমরা। আচ্ছা 53, দেখো 8 কত হলো 11, 3 দিলে এটা আমাদের 9 হয়ে গেল। তো 4 কত 9, 5 দিলে দেখো 53/8। দেখো এই যে আমাদের সরলটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে অ্যান্সার আমরা পেয়ে গেছি। এই যে আমাদের রাশিটার মান বলেছিল না, এই যে এদের মান, এর মান কত, এর মানটাই আমরা বের করলাম, এই যে এটা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। যাবো পরের প্রশ্নে। তারপরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি, এই যে আমাদের এর মান দেওয়া আছে 5, তাহলে আমাদের s² + 1/s², এর মানটা বের করতে বলেছে। আচ্ছা প্রথমে দেখো তো আমরা একটু সাজিয়ে নিই। এখানে আমাদের এখানে আছে যে x - 1/x, এর মানটা বের করে নিই। তা 6টা 5-এর নিচে নেমে যাবে, 5/6 হয়ে যাবে। ওকে, এবার দেখো s² + 1/s², এর মান বের করতে বলেছি, s² + 1/s²। দেখো এটা আমরা এটাকে বি ধরবো, এই যে সাজিয়ে লিখো। দেখো s² প্লাস আর 1/s²টাকে 1/x দিয়ে তার স্কোয়ার লিখো, তাহলে a² + b² সূত্র। দেখো a² + b² সূত্র, যেটা আমাদের মান নির্ণয়ের সূত্র। এই মান নির্ণয়ের সূত্র জানতে হবে, এর দুটো সূত্র পাওয়া যায়। একটা পাওয়া যায় a + b তার হোল স্কোয়ার -2ab, এটা পাওয়া যায়। এর আরেকটা সূত্র পাওয়া যায় a - b তার হোল স্কোয়ার +2ab। এই যে দেখো, তাহলে এখানে দেখো তো আমরা কোনটা সূত্র কাজে লাগাবো, যেহেতু মাইনাসের মানটা জানা আছে তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো, যেহেতু মাইনাস এখানে আছে। দেখো তাই a² + b² সূত্র আমরা লিখব, এই যে a - b, a বলতে x আর b হচ্ছে 1/x, তার স্কোয়ার +2ab ab। এই যে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, a² + b² সূত্র। এখন এর মানটা জানা আছে আমাদেরকে 5/6, তাহলে এখানে আমরা 5/6 বসাবো, তার স্কোয়ার, এখানে উপর নিচ x তোমরা কেটে দিতে পারো,
এই যে এটা 2 রয়ে গেল আমাদের। আর সরল করে নাও, 5 স্কোয়ার 25, 6 6 36 প্লাস 2, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, লসাগু 36, 25 নেমে যাবে প্লাস, আর 36 দিয়ে আমাদের 72। এবার আমরা কি করব, এবার আমরা যোগ করে নেব, সেটা আমাদের 72 আছে, ভালো করে দেখো। এই যে তার 25 আর 72 যদি আমরা যোগ করি কত পেয়ে যাবো আমরা, 97 পেয়ে যাবো। এই যে 2 আর 5, 2 5 কত 7, আর 7 আর 2 আমাদের 9, এই যে 97/36। এটা আমাদের কাটাকাটি করা যাবে না, তো আমরা এটাই অ্যান্সার রেখে দেবো, এটাই আমাদের অ্যান্সার। সে ভাগ করে পূর্ণ সময় করতে পারো, কোনো সমস্যা নাই, এভাবে রেখে দিলে হবে তোমাদের। ওকে, আচ্ছা, তো হয়ে গেছে আমাদের 4 নম্বর। চলে যাবো আমরা 5 নম্বর। তো 5 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন বলেছে। এখানে কুব্জ ও অকুব্জ চতুর্ভুজের দুটি পার্থক্য লেখো। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমি দেখাচ্ছি কী করে আমাদের সংখ্যাটা হবে। দেখো, কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ দুটো জিনিস খুবই ভালো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি পার্থক্যটা। তাহলে আমরা দেখো একদিকে দেখাবো কুব্জ চতুর্ভুজ আর একদিকে দেখাবো অকুব্জ চতুর্ভুজ। আমি প্রথমে লিখবো কুব্জ, এটা লিখবো কুব্জ, কুব্জ চতুর্ভুজ, কুব্জ চতুর্ভুজ এটা দেখালাম। আর এইদিকে দেখাবো আমরা অকুব্জ চতুর্ভুজ, অকুব্জ চতুর্ভুজ। এই যে ঠিক আছে, এভাবে একটা পার্থক্য আমরা তৈরি করে দেবো। দেখো 1 নম্বর পার্থক্যটা, আচ্ছা কুব্জ চতুর্ভুজ যদি আমি ছবিটা দেখাই তোমাদের, সেই ছবিটা যে কোনো চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র যদি আমরা তৈরি করি বা রম্বস তৈরি করি, ঠিক আছে, কুব্জ চতুর্ভুজ এভাবে। এই ধরো আমাদের একটা কুব্জ চতুর্ভুজ, আচ্ছা আমাদের এ বি, এটা আমাদের সি, এটা আমাদের ডি। দেখো এ বি সি আমাদের একটা কুব্জ চতুর্ভুজ। আর এখানে আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামুদ্রিক, ঠিক আছে, এইসব এদেরকে বলবো আমরা কুব্জ চতুর্ভুজ। ওকে, তাহলে এখানে যদি আমি পার্থক্য দেখাই, তবে 1 নম্বর যদি আমি বলি, 1 নম্বর আমরা কি বলতে পারবো, আচ্ছা অকুব্জ চতুর্ভুজের ছবিটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো অকুব্জ চতুর্ভুজ ছবিটা তোমরা এভাবে তৈরি করবা। এই যে দেখো এভাবে, এভাবে করে, এভাবে, এইভাবে একটা ছবি তৈরি হবে। এটা যদি আমরা পি, সেটা পি কিউ আর, এখানে আমরা একটা আর নাম দিয়ে দিলাম আর, এটা হচ্ছে আমাদের এস, যেটা আমাদের পি কিউ আর এস। এই যে এটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। এখানেও 4টি বাহু আছে, কিন্তু অকুব্জ চতুর্ভুজ। দেখো পার্থক্য অনুসারে আমি এখানে তোমাদের বুঝিয়ে দেবো ভালো করে, কুব্জ চতুর্ভুজ কাকে বলে আর অকুব্জ চতুর্ভুজ কাকে বলে। দেখো আমি লিখছি এখানে, এই যে দেখো কুব্জ চতুর্ভুজের যে প্রথম পার্থক্যটা দেখাবো, যে এর যে কর্ণ দুটি আছে না, এই চতুর্ভুজের মধ্যে অবস্থান করে। দেখো এই যে আমাদের একটা বিডি কর্ণ আছে, আর এখানে যে দেখো এসি কর্ণটা, এই যে এসি কোণটা আছে, এই চতুর্ভুজের মধ্যে অবস্থান করছে। তো এটাই আমরা লিখবো এখানে। তাহলে এখানে কর্ণ দুটি, এই যে কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে অবস্থিত, ঠিক আছে। আর এখানে তুমি একটা কর্ণ যদি বলি, ধরো এই যে কোণ আর এই কোণ যদি আমরা যোগ করি, কোণ যোগ করে তো কর্ণ, তো এভাবে যদি যোগ করা হয়, এই যে কিউএস কর্ণটা, এটা কিন্তু চতুর্ভুজের বাইরে কিন্তু চলে আসলো, তাই না। এই যে একটা কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থান করলো না, এই জন্য এটা অকুব্জ চতুর্ভুজ। তাহলে এখানে আমরা কি লিখে দেবো, এখানে যে 1 নম্বরে লিখে দেবো আমরা, এই যে কিউএস কর্ণটা, কিউএস কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থিত, এই যে তার জন্য এটা অকুব্জ চতুর্ভুজ। এটা একটা পার্থক্য বললাম। আর একটা পার্থক্য তোমাদের এখানে আমি বলবো, দেখো আমি 2 নম্বর পার্থক্যটা বলছি। 2 নম্বর দেখো, এই যে আমাদের কুব্জ চতুর্ভুজ আছে না, এই কুব্জ চতুর্ভুজের যে 4টি কোণ আছে, এই 4টি কোণ, হ্যাঁ ঠিক আছে, কী হবে, হয় সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে, বা সমকোণ হবে, বা স্থূলকোণ হবে। মানে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এরকম হয় কোণগুলো, সমকোণ হতে পারে। মানে এখানে কী হবে, মানে স্থূলকোণের চেয়ে ছোটো হবে কোণগুলো, এটা মনে রাখবা। তো এখানে আমরা লিখবো 4টি কোণ কী হবে,
চারটি কোণ স্থূলকোণের চেয়ে ছোট হবে। চারটি কোণ স্থূলকোণের চেয়ে মানে এখানে স্থূলকোণ তৈরি হবে, স্থূলকোণ ছোট না, এই চারটি কোণ সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ হবে, সমকোণ হতে পারে। এই চারটি কোণ সূক্ষ্মকোণ হবে, চারটি কোণ হবে আমাদের সূক্ষ্মকোণ আর হবে আমাদের সমকোণও হতে পারে, সমকোণ আর স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ হবে, স্থূলকোণ নিয়ে গঠিত, ঠিক আছে। এখানে কিন্তু প্রবৃদ্ধ কোণ হবে না, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। এই যে প্রবৃদ্ধ কোণ বলতে 180 ডিগ্রির চেয়ে বড়, এখানে 180 ডিগ্রির চেয়ে বড় কোণ হবে না। সহজ কথা বলতে গেলে সব কোণগুলো 180 ডিগ্রি চেয়ে ছোট হবে। এই কোণগুলো মানে সূক্ষ্মকোণ হতে পারে, সমকোণ হতে পারে আর স্থূলকোণ হতে পারে, 180 ডিগ্রির চেয়ে ছোট হতে পারে। আর এখানে আমাদের দেখো, এখানে আমাদের এই চতুর্ভুজের একটি প্রবৃদ্ধ কোণ আছে। এই কোণটা দেখো তো, এই যে প্রবৃদ্ধ QRS, এই কোণটা, এদিকার কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় আছে না, তা দেখো এই চতুর্ভুজের একটি কোণ 180 ডিগ্রির চেয়ে বড় প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা আমরা পার্থক্য আমরা দিতে পারবো। এই চতুর্ভুজের একটি কোণ, আচ্ছা একটি কোণ প্রবৃদ্ধ আছে, একটি কোণ প্রবৃদ্ধ কোণ। যেটা আমাদের প্রবৃদ্ধ কোণ, একটি কোণ প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, যে কোণটি আমাদের কোন কোণটা, যে প্রবৃদ্ধ, আমি দেখাবো প্রবৃদ্ধ কোণ। এখানে আমার কোণটা আছে এই যে QRS, ঠিক আছে, এই যে প্রবৃদ্ধ কোণ এটা। তাহলে একটি কোণ প্রবৃদ্ধ কোণ পেলাম বলে এই চতুর্ভুজটাকে আমরা কুব্জ চতুর্ভুজ বলতে পারি। আর এখানে কিন্তু প্রবৃদ্ধ কোণ পাওয়া যাবে না, তাই না। আমরা এখানে আরও ভালোভাবে লিখতে পারতাম যে এই যে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি এই যে প্রবৃদ্ধ কোণ পাবো না, এই চারটি কোণের মধ্যে একটাও কোণও আমরা প্রবৃদ্ধ পাবো না। আর এখানে এই যে একটি কোণ প্রবৃদ্ধ আমরা পেয়ে গেলাম কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে, বলে এটা এটা অকুব্জ চতুর্ভুজ। অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটি কোণ প্রবৃদ্ধ কোণ পেয়ে গেলাম, কিন্তু কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধ কোণ পাবো না। ওকে, তো এই ছিল আমাদের কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজের পার্থক্য। এভাবে তোমরা পার্থক্যটা ভালো করে সাজিয়ে নিতে পারবে। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, প্রদত্ত চিত্রে, আচ্ছা চিত্র কিন্তু আমাদের এই যে দেওয়া আছে, দেখো এই চিত্রটা, প্রদত্ত চিত্রে AB সমান্তরাল CD বলে দিয়েছে। এখানে আমাদের দেখো AB সমান্তরাল CD বলেছে, আর EFটা ভেদক বলেছে। তাহলে X এর মান, এই যে এখান থেকে X এর মানটা আমাদের বের করতে হবে এই চিত্র থেকে। X এর মানটা দেখো, X এর মানটা আমরা সহজে পেয়ে যাবো। দেখো এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের কী হবে, অনুরূপ কোণ, সমান্তরাল সরলরেখা অনুরূপ কোণ সমান হয়। তাহলে এই কোণটা আমাদের কত হবে, 75 ডিগ্রি হবে এই কোণটা। এবার এই কোণটা মিলে হবে আমাদের 180 ডিগ্রি সরল কোণ, এই যে CD সরলরেখার পর যেটা এই রেখাটা দণ্ডায়মান। তাহলে দুটো কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে X এর মান কত পেয়ে যাবো, তাহলে X এর মান পাবো 180 ডিগ্রি থেকে এই 75 ডিগ্রি বিয়োগ করে পেয়ে যাবো আমরা X এর মানটা, তাই না। তাহলে এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করে 105 ডিগ্রি পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের X এর মান। তারপর আমরা X এর মানটা আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার, 105 ডিগ্রি হবে X এর মানটা। এরপরে আমরা চলে যাব এই যে 6-এর A নাম্বার তো করালাম, এবার B নাম্বারটা দেখো। 6-এর B নাম্বারে কী বলেছে, এখানে বলছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে, চিত্রসহ লেখো। বাহ, খুবই ভালো একটা প্রশ্ন। ত্রিভুজের মধ্যমার সংজ্ঞাটা এখানে আমাদের জানতে চেয়েছে। দেখো চিত্রসহ লিখতে বলেছে, আমি প্রথমে তোমাদের আগে চিত্রটাই দেখাচ্ছি, তারপরে আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দেখাবো। তা ত্রিভুজের মধ্যমা কাকে বলে, আমাদের এই যে একটা ত্রিভুজ তৈরি করলাম, এটা ত্রিভুজ যদি ABC হয়, তাহলে এখান থেকে A শীর্ষবিন্দু থেকে BC, এই যে BC ভোর একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম, এটা D বিন্দু নিয়ে নিলাম। D বিন্দুটা হচ্ছে BC ভোর মধ্যবিন্দু, আর এই মধ্যবিন্দু আর শীর্ষবিন্দুর যে সংযোজক সরলরেখাংশ, সেই সংযোজক সরলরেখাংশকে বলা হয়, ADকে বলা হয় মধ্যমা। এরকম মধ্যমা আমরা 3টি পাবো। এটা একটা মধ্যমা, এদিকে এই যে ইটা হচ্ছে AC ভোর মধ্যমা, এটা একটা মধ্যমা পাবো। আর এই যে একটা মধ্যমা, এই যে
এটা আমরা এফ নাম দিলাম, এটা হচ্ছে আমাদের ই, আর এটা এফ, এফটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। তা দেখো একটা ত্রিভুজের 3টি মধ্যমা পাওয়া যায়, এই যে মধ্যমা জিনিসটা। আমি তোমাদের সংজ্ঞাটা লিখে দেখাচ্ছি, সংজ্ঞাটা তোমরা কীভাবে লিখবা। তো দেখো এই যে আমাদের মধ্যমার সংজ্ঞা, মধ্যমা তোমরা লিখবা কোনো ত্রিভুজের একটি, এই একটি শীর্ষবিন্দু, একটি শীর্ষবিন্দু থেকে, আচ্ছা একটি কথাটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা তো বিভিন্ন শীর্ষবিন্দু থেকে হচ্ছে, এই শীর্ষবিন্দু থেকে হচ্ছে, এই শীর্ষবিন্দু থেকে হচ্ছে। তো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত সরল রেখাংশ, এই যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত সরলরেখাংশ যেটা এইডি সরলরেখাংশ, সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর, এই যে দেখো এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত যে সরলরেখাংশটা, সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর, দেখো বিপরীত বাহুর কি একদম মধ্যবিন্দুতে, বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মিলিত হয়, বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মিলিত হয়, এই দেখো মিলিত হয় সেই সরলরেখাংশকে, মানে এইডি সরলরেখাংশকে, সেই সরলরেখাংশকে মধ্যমা বলা হয়, দেখো এইভাবে তোমরা মধ্যমার সংখ্যাটা দিতে পারবে। এই যে চিত্রে যে মধ্যমা আছে, এই যে চিত্রে ত্রিভুজ ABC এর তিনটি মধ্যমা আছে, তিনটি মধ্যমা এডি একটা, এডি মধ্যমা, বি মধ্যমা, আর একটা আমাদের সিএফ মধ্যমা। এই যে আমাদের 3টি মধ্যমা, কোনো ত্রিভুজের মধ্যমা 3টি পাওয়া যায়। ওকে, এভাবে তোমরা মধ্যমার সংখ্যাটা এবং চিত্রটা দিতে পারবা। আমরা চলে যাবো পরের প্রশ্ন। এবার আমাদের বলেছে দেখো 7 নম্বর প্রশ্ন। আচ্ছা এখানে 7-এর এ নাম্বার, 7-এরও এ বি দিয়েছে। এ নাম্বার বলেছে একটি নির্দিষ্ট সামুদ্রিক অঙ্কন করতে কমপক্ষে কী কী তথ্য জানা দরকার। আচ্ছা একটা সামুদ্রিক যখন আমরা অঙ্কন করব আমাদের কী কী তথ্য প্রয়োজন পড়বে। দেখো তো সামুদ্রিক যখন আমরা আঁকবো তা আমাদের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চাই। দেখো আমি সামুদ্রিকের যদি ছবিটা দেখি, এই যে আমাদের সামুদ্রিক, এই যে তাহলে এটা আমাদের 2 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এই যে দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকা দরকার, আর তাদের মধ্যে একটা নির্দিষ্ট কোণ, তাহলে এটা 2 সেমি 11 বার আছে। এই যে 2টি সন্নিহিত বাহু, আর এই 2টি সন্নিহিত বাহুর যে মধ্যবর্তী কোণ, একটা নির্দিষ্ট কোণ জানা থাকা দরকার। এরকম দুটো বাহু আর সেই সন্নিহিত বাহু দুটির মধ্যবর্তী কোণ, এই দুটো জিনিস যদি জানা থাকে তাহলে আমরা সামুদ্রিকটা কি অঙ্কন করতে পারবো। আচ্ছা তাহলে আমরা এটাই লিখে দেবো। তো লিখবো আমরা এখানে যে 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এই যে আমাদের দুটো, এই বাহু আর এই বাহু। সন্নিহিত বাহু বলতে জানো এই যে একটা কোণ থাকবে, একটা শীর্ষবিন্দু নিয়ে যে দুটো বাহু আছে, দেখো এই বাহুটা এই দুটো বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। তুমি এই দুটো নিতে পারো, তুমি এই দুটো নিতে পারো, বা এই দুটো নিতে পারো, যে কোনো দুটি। তো এই যে 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের বলতে সেই সন্নিহিত বাহুর তাদের মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণ, এই দুটো তথ্য আমাদের জানা থাকা দরকার। এই দুটো জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু সামুদ্রিকের চিত্রটা তৈরি করতে পারবো। ধরো আমাদের এই যে দেখো এটা হচ্ছে আমাদের 2 সেমি,
আর এটা হচ্ছে আমার 3 সেমি বাহুটা, এটা 2, এটা 3। তাহলে যখন আমরা সামুদ্রিক তৈরি করব, সামুদ্রিক কীভাবে তৈরি করব? প্রথমে আমরা করব কি, যে এইভাবে একটা সরলরেখাংশ তৈরি করে নেব। আর এখানে যে একটা কোণ বলে দিবে, ধরো যে 60 ডিগ্রি কোণ, একটা নির্দিষ্ট কোণ বলা থাকবে, আর দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে এই যে দেখো 60 ডিগ্রি কোণটা আমরা ধরো চাঁদা সাজিয়েভাবে তৈরি করে নেব। সেইভাবে করে 60 ডিগ্রি কোণটা তৈরি করে নিতে হবে। তারপরে এই যে 3 সেমির মাপটা নিয়ে এই যে এখানে তোমরা কেটে দেবা, আর যে 2 সেমির মাপটা নিয়ে এইদিকে কেটে দেবা, এই যেদিকে কেটে দেবা। তারপর আবার এই 2 সেমির মাপটা নিয়ে এখানে বসে এইদিকে কেটে দেবা, এবার কেটে বলতে একটা বৃত্তচাপ তৈরি করবা। আর 3 সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে এই বৃত্তচাপটাকে এইদিকে কেটে দেবা। এইভাবে করে আর এইভাবে করে যোগ করে দেবা, দেখো সামুদ্রিকটা কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে সামুদ্রিক আঁকতাম। তো সামুদ্রিক আঁকার জন্য আমাদের দুটি সন্নিহিত বাহু দরকার, এবং সেই সন্নিহিত বাহুর মধ্যবর্তী যে কোণটা আছে, এই যে 60 ডিগ্রি কোণটা, এই 60 ডিগ্রি কোণটা আমাদের প্রয়োজন, তখনই আমরা সামুদ্রিক তৈরি করতে পারবো। ওকে, এবার আমাদের বলেছে বি নাম্বার প্রশ্নটা। দেখো আমাদের বলেছে এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ, মানে রম্বসের কর্ণদ্বয়, দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি একটা রম্বসের ছবি এঁকে, এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, রম্বসের একটা চিত্র, 4টি বাহু সমান থাকবে রম্বসের, এই যে রম্বস। তো রম্বসের কর্ণদ্বয় বলতে দেখো তো, এই যে আমাদের একটা কর্ণ, আর এই যে রম্বস আর একটা কর্ণ, এই দুটি কর্ণ রম্বসের। ওকে, তাহলে এই কর্ণ আর এই কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে, সমকোণে করবে। এইখানে কোণগুলো 90 ডিগ্রি হবে, এই যে কোণগুলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে তোমরা সমকোণ লিখে দেবা, সমকোণে এটা সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত। আচ্ছা, এখানে লিখে দিয়েছে খণ্ডিত, সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে। বড় প্রশ্নগুলো দেখো তোমরা বই থেকে সব কমন পেয়ে যাবা, সমস্যা নেই। আর বইয়ের ক্লাস আমি দিয়েছি, এর আগেও আমি তোমাদের দেওয়া হয়েছে ক্লাস, আর পরবর্তীতে ক্লাস আমি দিব। যেরকম আমি একটা ক্লাস তোমাদের যেরকম প্রতিসম চ্যাপ্টার ক্লাসটা আমি তৈরি করা হয়ে গেছে, তোমরা প্রতিসম ক্লাসটা পেয়ে যাবা, তাড়াতাড়ি পেয়ে যাবা একদম। তো বইয়ের ক্লাস তোমরা পাবা, বইয়ের অঙ্কগুলো পেয়ে যাবা, আমার চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করি, তোমরা দেখতে পাবা, অসুবিধা নাই। কারণ এই যে বড় প্রশ্নগুলো আছে না, সব বই থেকে কমন একদম। আর তোমাদের এখানে বলি, কোনো প্রশ্ন যদি বই থেকে কমন না আসে, বাইরে থেকে আসে, তো তোমরা আমাকে জানাবা কমেন্ট করে কোন অঙ্কগুলো তোমাদের অসুবিধা হচ্ছে পারছো না করতে, সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের আমি ক্লাস নিয়ে আসবো। ওকে, তো এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধু কাছে শেয়ার করে দিতে হবে। যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।